আমাদের বাড়ির সবার এই রেসিপিটি খাওয়ার পর এত সুস্বাদু লেগেছে যে প্রত্যেকে জিজ্ঞাসা করছে এগুলো আবার কবে বানাবো। কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 2টি উপকরণে খুব সহজে কিন্তু এগুলো তৈরিও হয়ে গিয়েছিল। তো সেজন্য প্রথমেই আমি এখানে একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ চাল নিয়েছি। গোবিন্দভোগ যে চালটা হয় সেই চালটাই আমি এখানে নিয়েছি। আপনারা চাইলে সেদ্ধ নর্মাল যে রোজকার ভাত করার চাল সেই চালও নিতে পারেন। এবারে ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর চালটা ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে এবারে ফ্রেশ জল দিয়ে কিছুক্ষণ ধরে চালটাকে ভালোভাবে ভিজতে দেব, আর ততক্ষণে ঢাকা দিয়ে রেখে দেব। মোটামুটি আমি এখানে 1 ঘন্টা মতো চালটা জলে ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে কিন্তু চালটা অনেকটা নরম হয়ে গেছে। এবার এই ভিজানো চালটা জল ঝরিয়ে নিয়ে একটা সুতির কাপড়ের উপরে এইভাবে পাতিয়ে দিচ্ছি। কিছুক্ষণ খোলা হয় এইভাবে রেখে দেব, জলটা পুরোপুরি যাতে কাপড়টা সোপ করে নেয়। কিছুক্ষণের মধ্যে চালটা কিন্তু পুরোপুরি জল ঝরে গেলে, এরকম শুকনো ঝরঝরে মতো হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত চালটা আমি নিয়ে নিচ্ছি। ভেজানো এই চালটা এবার আমি গুঁড়ো করে নেব। চালের গুঁড়োটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই দেখুন এরকম মিহি করে কিন্তু চালটা আমি একদম গুঁড়ো করে নিয়েছি, আর কত সুন্দর এরকম ঝরঝরে হয়েছে দেখুন। এবারে সমস্ত চালের গুঁড়োটা আমি একটা এরকম চালনির মধ্যে নিয়ে নিলাম। নিয়ে চালটাকে আরেকবার এরকম চেড়ে নিতে হবে। যদি কোথাও কোনো 2-1টা খিচ এর মধ্যে থেকে থাকে তাহলে সেটা কিন্তু এর থেকে আলাদা হয়ে যাবে। তাও দেখুন অনেকটা খিচি কিন্তু এখানে বেরিয়েছে। এবার এখানে আমি ওই যে কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপেরই 3 ভাগের 1 ভাগ পরিমাণ চিনি নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে, আর একটা এলাচও নিয়ে নিলাম। চিনিটাও খুব ভালোভাবে গুঁড়ো করে নেব, আর এর সাথে এলাচের গুঁড়োটা মিশে গিয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ তৈরি হয়েছে। এবারে চিনির গুঁড়োটাও আমি একইভাবে এরকম চালনির মধ্যে নিয়ে ভালো করে চেলে নেব। তো এলাচের খোসাগুলো ওর থেকে বাদ হয়ে গেল, আর এবারে চালের গুঁড়োর সাথে চিনিটা খুব ভালোভাবে একসঙ্গেভাবে মিশিয়ে নেব। যেহেতু চালের গুঁড়োটা একটু ভিজে ভিজে ভাব ছিল, আর তার মধ্যে গুঁড়ো চিনিটা মিশিয়ে নেওয়ার ফলে এইভাবে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মেখে নেওয়ার ফলে দেখবেন আস্তে আস্তে এরকম কিন্তু এক জায়গায় হয়ে আসছে। মানে হাতের মধ্যে নিলেই বুঝতে পারবেন এরকম মন্ডার মতো হয়ে আসছে সম্পূর্ণ উপকরণগুলো। ঠিক এরকম করে ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ চেপে চেপে মেখে নিতে হবে, তাহলে এরকম কিন্তু মন্ডার মতো হয়ে আসবে। আর পুরোপুরি যখন মাখা হয়ে যাবে তখন এরকম হাতের মধ্যে নিয়ে এক জায়গায় করে চেক করে নেবেন যে এরকম মন্ডার মতো হচ্ছে কি না। তাহলে বুঝতে হবে চিনির গুঁড়োটা খুব ভালো করে কিন্তু এই চালের গুঁড়োর সাথে মিশে গেছে। তো এই পর্যায়ে এবার 1 চামচ মতো দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। নর্মাল সাধারণ টেম্পারেচারের লিকুইড দুধ আমি দিয়ে ভালো করে এটা চালের গুঁড়োর সাথে চিনিটা এইভাবে মেখে নিচ্ছি। প্রথম অবস্থায় বেশি দুধ দিয়ে কিন্তু মাখলে হবে না। প্রথমে 1 চামচ নিয়েছিলাম, তারপরে আর একটু কিছুক্ষণ মাখার পর আরও 1 চামচ দুধ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখতে মাখতে নিজেরাই বুঝতে পারবেন এই খামিটা কিন্তু আগের থেকে অনেকটা আর একটু নরম হয়ে এসছে। খুব ভালো করে এরকম চেপে চেপে মেখে নিতে হবে। এই পর্যায়ে এরকম হালকা একটু শক্ত ভাব রয়ে গেছে, সেই জন্যে আমি সব শেষে আর 1 চামচ মতো দুধ এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরেকবার খুব ভালো করে এই খামিটাকে মেখে নেব। মানে খুব একটা নরমও হবে না, আবার একেবারে কিন্তু শক্তও হবে না। যেহেতু চালের গুঁড়ো দিয়ে তৈরি করা, তাই এই টেক্সচারটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিতে হবে। যত ভালো করে ডোটাকে তৈরি করা যাবে তাহলে কিন্তু এগুলো তৈরি করার সময় একদম পারফেক্ট হবে। তো এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে পুরোপুরি রেস্টে রাখবো। এর ফলে চালের যে গুঁড়োর দানাগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। একদম 2 ঘন্টা মতো আমি এই ডোটাকে এরকম করে ঢাকা দিয়ে পুরোপুরি রেস্টে রেখে দিয়েছিলাম। আর একটা ভারী কিছু দিয়ে এভাবে রেস্টে রাখবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে যাবে। তো এবার দেখুন আগে থেকে কিন্তু অনেকটা এরকম শুকিয়ে এসছে, আগের মতো আর অতটাও কিন্তু নরম ভাব এর মধ্যে নেই। এবার এর থেকে আমি 2টো ভাগে ভাগ করে নিলাম, আর তারপর এর থেকে একটা ভাগ আবারও মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে। আর এর মধ্যে সামান্য 1 চামচি আবার দুধ দিয়ে এই ডোটাকে একটু ফেটিয়ে নিতে হবে।
খুব বেশিক্ষণ ফিরিয়ে নেওয়ার দরকার নেই, মোটামুটি 1 মিনিট মতো এইভাবে মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু এইভাবে ফেটিয়ে নেওয়ার পর আগে থাক থেকে অনেকটা একদম নরম হয়ে গেছে। তো এবার এই ডোটাকে আমি একটা অন্য প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর আবারও যে ডোটা বাকি ছিল সেটা দিয়েও কিন্তু আমি একইভাবে এরকম জারের মধ্যে ফেটিয়ে নিয়েছি, নিয়ে দুটো ভাগ আবারও একসঙ্গে এইভাবে মেখে নিচ্ছি। এবার এখানে একটা এরকম প্লাস্টিক নিয়ে নিয়েছি, প্লাস্টিকের মধ্যে সামান্য একটু ঘি আর হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম, নিয়ে এর থেকে সামান্য একটু অংশ হাতের মধ্যে নিয়ে নেব, নিয়ে এই প্লাস্টিকের ওপরে কিন্তু আমি এইগুলো তৈরি করে নেব। তো প্রথমে এরকম গোল মতো বল মতো করে নিলাম, আর তারপরে এরকম হালকা একটু চেপে নিয়ে তারপর ওপর থেকে কিছুটা পেস্তা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে আঙুল দিয়ে এইভাবে ওপর থেকে ট্যাপ ট্যাপ করে এটাকে গোল মতো করে নিলাম। তো খুব সহজেই কিন্তু এগুলো তৈরি হয়ে যায়, বেশি এটা চাপার দরকার নেই। এগুলো এত সুন্দরভাবে মাখা হয়েছে, দেখবেন আপনা আপনি এরকম গোল মতো হয়ে এগুলো পাতিয়ে যাচ্ছে। তো এবার এটাকে আমি এখান থেকে তুলে নেব, সুন্দরভাবে গোল শেপটা তৈরি করার চেষ্টা করছি যাতে এগুলো তৈরি হওয়ার পর দেখতে ভালো লাগে। আর এগুলো কিন্তু খুব একটা বেশি মোটাও হবে না, আবার একেবারে পাতলাও হবে না, দুইয়ের মাঝে বরাবরই রাখলেই ভালো হয়। বাকিগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব। আর যদি আপনারা মনে করেন উপর থেকে এইভাবে পেস্তা কুচি না দেবেন, তাহলে কিছুটা সাদা তেলও উপর থেকে ছড়িয়ে দিতে পারেন, দিলে এগুলো দেখতে ভালো লাগে এবং খেতেও খুব সুন্দর লাগে। তো বাকিগুলোও ঠিক একইভাবে এখানে আমি তৈরি করে নিয়েছি। এইবারে কড়াইতে কিছুটা তেল হালকা গরম করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে এগুলো ভেজে নেব। তো প্রথমে আমি একটা ভেজে চেক করে নিচ্ছি। কড়াইয়ে দেওয়ার পর কিছুটা তেল, গরম তেল ওপর থেকে এইভাবে দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এগুলো হালকা এরকম ফুলে উঠবে, আর এরকম সাইডটা পুরো লাল হয়ে গেলে এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিতে হবে। বাকিগুলো একইভাবে ঠিক এখানে আমি ভেজে নেব। তোলার সময় হালকা হাতে তুলতে হবে যাতে এর শেপটা নষ্ট না হয়ে যায়। তো এবার আমি একসঙ্গে 3টে করে ভেজে নিচ্ছি। আর ওপর থেকে হালকা গরম তেল এইভাবে দেওয়ার ফলে এর কিন্তু ওপরের অংশটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এগুলো খেতে এত সুন্দর লাগে, পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো কিন্তু একদম খাস্তা ভাব চলে আসবে। আর হালকা মিষ্টির স্বাদের এই পিঠেগুলো কিন্তু দারুণ লাগে, শুধু শীতকাল নয়, এই আয়েশি পিঠেগুলো 12 মাসই কিন্তু খেতে ভীষণ মজার হয়। আর এগুলো আপনারা একবার বানিয়ে স্টোর করে রাখতে পারবেন অনেক দিন ধরে। তবে এর চাইতে সহজে আয়েশি পিঠের রেসিপি কিন্তু আর হয় না। দেখুন কত ঝটপট, কত সহজে তৈরি হয়ে গেল। তো বাকিগুলো ঠিক একইভাবে এখানে আমি ভেজে নিচ্ছি, আর ভাজার পর তো এগুলো দেখতে আরও সুন্দর হয়ে ওঠে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর রোজকার মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বাকিগুলো আমি ঠিক একইভাবে এখানে ভেজে নিচ্ছি। তেলের টেম্পারেচার যখন একটু বেড়ে যাবে তখন দেখবেন এগুলো আরও সুন্দরভাবে এরকম ফুলে উঠতে থাকবে। তবে লো টু মিডিয়াম আঁচে রাখলেই এগুলো ভাজতে ভালো হয়, তাহলে ভিতর থেকে খুব সুন্দরভাবে খাসতে হবে। আর দেখুন কত সুন্দর একদম ফুলকো ফুলকো হয়েছে। চালের গুঁড়ো দিয়ে করা সত্ত্বেও কিন্তু এগুলো খুব একটা বেশি ফাটেনি, একদম দেখতে দারুণ হয় এগুলো। এখান থেকে একটা পিঠে আমি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর ভেঙে নিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে, আর ভিতরটা কিন্তু একদম এরকম ফাঁপা। তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন।